মাজারে হামলার ঘটনায় সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ ও ভারত, বলছে হেফাজত। যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে, বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নিজের কান কেটে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা। জানাবো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে চরমোনাইয়ের পীরের দল। এবং সর্বশেষ জানাবো যে কোনো স্থানে চাঁদাবাজি করেন হাজী মনির, দায় পড়েছে বিএনপির ওপর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মাজারে হামলার ঘটনার সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ ও ভারত, বলছে হেফাজত। সারা দেশে বিভিন্ন উপাসনালয় প্রতিষ্ঠান ও মাজারে হামলার ঘটনায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও আধিপত্যবাদী ভারত সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা। বিবৃতিতে তারা বলেন, জাতির এই ক্রান্তিকালে, বিশেষত রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের কঠিন সময় দেশের বিভিন্ন এলাকায় মাজারে হামলার ঘটনার সুযোগ নিচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের প্রভু আধিপত্যবাদী ভারত। এসব হামলার কারণে তারা এদেশের আলেম ওলামা ও মুসলমানদের বিরুদ্ধে বিশ্বব্যাপী ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে। তারা আরো বলেন, মাজারকে কেন্দ্র করে কোথাও কোনো শরিয়ত বিরোধী অপকর্ম বা সমাজ বিরোধী কর্মকাণ্ড চললে সেক্ষেত্রে প্রশাসনের সহায়তা শান্তিপূর্ণ উপায়ে সমাধানের পথ বেছে নেওয়া যেতে পারে, কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে হামলা করা, সহিংসতা ও অরাজক পরিস্থিতি সৃষ্টি কোনোভাবে নাগরিকদের দায়িত্বশীল মানসিকতার পরিচয় দেয় না। আমরা এই ধরনের হামলা সমর্থন করি না। এসব অনাকাঙ্ক্ষিত হামলা রোধে সরকারকে সহযোগিতা করতে আলেম ওলামা প্রস্তুত আছেন। তারা যোগ করেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি এই মুহূর্তে গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রতি নাগরিকদের সহযোগিতামূলক আচরণ ও ভূমিকা পালনের পরিবর্তে বিভিন্ন পক্ষে বিভেদ বিভক্তিতে জড়িয়ে পড়েছে। এর সুযোগে ফ্যাসিবাদী আওয়ামী অপশক্তি ও আধিপত্যবাদী ভারত আবারও মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে। তাদের ঠেকিয়ে জুলাই বিপ্লবকে বাস্তবে রূপ দিতে হলে দল মত নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারের করণীয় হলে উপদেষ্টা পরিষদ থেকে আনফিট ও ব্যর্থ ব্যক্তিদের বাদ দিয়ে অবিলম্বে বিপ্লবের চেতনা ধারণকারী দক্ষ লোকদের অন্তর্ভুক্ত করা। যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে, বলছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, আমাদের কড়া বার্তা, যারা পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের লিফলেটে যেসব লেখা রয়েছে সেগুলো খুবই আপত্তিকর, তাই যারা এসব লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে। 5ই আগস্টের পর সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা চালাচ্ছে বলেও জানান তিনি। প্রেস সচিব বলেন, পরিষদ জানিয়েছে 5ই আগস্ট পর বিভিন্ন ঘটনায় 23 জন মারা গেছেন, যা মিথ্যা তথ্য। এছাড়াও 174টি ঘটনা তথ্য জানানো হয়েছে, সেটিও সঠিক নয়। পুলিশ তদন্ত করে ওইসব ঘটনা তথ্য পায়নি। নিজের কান কেটে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা। গোপালগঞ্জের কাশিয়ানীতে রমজান মোল্লা নামে একজন নিজের কান কেটে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শাশুড়ি আসমা বেগম। সংবাদ সম্মেলনে আসমা বলেন, বিয়ের পর থেকে যৌতুকের জন্য তার মেয়ে মারুফাকে মারধর ও নির্যাতন করত জামাই রমজান ও তার পরিবারের সদস্যরা। তাদের সংসারে সন্তান হলেও থেমে থাকেনি নির্যাতন। এক পর্যায়ে আমার বাড়িতে চলে আসে মারুফা, সেখান থেকে বাচ্চাকে নিয়ে যায় রমজান। পরে পুলিশের মাধ্যমে বাচ্চাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় জামাই রমজান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গোপালগঞ্জ আদালতে একটি মামলা করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে জামাই রমজান মোল্লা নিজের কান কেটে গোপালগঞ্জ আদালতে আরেকটি পাল্টা মিথ্যা মামলা দায়ের করেন। ওই মামলায় জেল হয় আসমার। পরে 30শে জানুয়ারি জামিনে মুক্তি পান তিনি। আসমা বলেন, রমজান 16 জানুয়ারির পর আমাদের বাড়িতে আসেনি। প্রশাসনের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোবাইলের তালিকা অনুযায়ী সে ওই দিন গোপালগঞ্জে ছিল। নিজের কান কেটে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে বৃদ্ধ বয়সে জেলে পাঠিয়েছে। মারুফার বাবা অসুস্থ, তাই মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে স্বামীর মুক্তি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আসমা বেগম। গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে চরমোনাই পীরের দল। রাজনীতিতে শেষ কথা বলতে কিছুই নেই, নেই স্থায়ী শত্রু বা বন্ধু। গেল 2 সপ্তাহ ধরে রাজনীতিতে ব্যাপক আলোচিত নাম চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিএনপি দীর্ঘদিনের মিত্র হলো জামায়াত। 5ই আগস্টের পর তাদের মধ্যে এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছে। বিএনপি ও জামায়াত দুই দলই এখন বিপরীতমুখী অবস্থানে। বিএনপি ও জামায়াতের বাইরে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে ভোটের মাঠে ভালো অবস্থান আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের। বিগত স্থানীয় নির্বাচনগুলোতে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাকার ভোট ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন সিটি কর্পোরেশনের ভোটের হিসেবে দলটির অবস্থান ছিল দ্বিতীয় বা তৃতীয়। 1987 সালে প্রতিষ্ঠিত হলেও দলটি কখনো সংসদে তাদের প্রতিনিধি পাঠাতে পারেনি। দলটি ক্ষমতায় চেয়ে নীতি আদর্শকে বেশি গুরুত্ব দেয়। সেই কারণে আওয়ামী লীগের আমলে 2014, 18 এবং 2024 সালে জাতীয় নির্বাচনে তাদেরকে লোভনীয় অফার দিয়েছিল আওয়ামী লীগ। দলটি সেই লোভনীয় অফার প্রত্যাখ্যান করে নিজেদের আদর্শিক দৃঢ়তা যে অবস্থান তা ধরে রাখে।
বৈষম্য বিরোধী আন্দোলনে দলটির যথেষ্ট ভূমিকা রয়েছে। কয়েকদিন আগে সমন্বয়ক সার্জিস আলম এবং হান্নান 5 আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের নেতৃত্বে কারফিউ ভেঙেছে বলে স্বীকার করেছে। এটা সত্য যে জুলাই বিপ্লবের রাজনৈতিক দল হিসেবে দলীয় ব্যানারে তারাই রাজপথে ছিল। হাসিনা পালিয়ে যাবার পর থেকে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের সম্ভাবনা তৈরি হয়েছে। সেই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলাম, ভিপি, নূরের গণ অধিকার পরিষদ, এবি পার্টি, ববি হাজ্জাজের এনডিএম এর সাথে সংলাপ করেছে। এরই মধ্যে গেল 21শে জানুয়ারি বরিশালে চরমনায় পীরের বাড়িতে যান জামায়াত আমির। এতে দুই দলের আমিরের বক্তব্য ছিল একই রকম। আগামী নির্বাচন ইসলামের পক্ষে একটি মাত্র বাক্স দেবার কথা দুজনেই বলেছেন। এক সপ্তাহের ব্যবধানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনায় পীর মুফতি রেজাউল করিমের সাথে দলটির কার্যালয়ে সাক্ষাৎ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 27শে জানুয়ারি দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক করেন দুই দলের নেতারা। জামায়াতের আমির ও বিএনপি মহাসচিব চরমনায় পীরের সাথে সাক্ষাতের পর রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। জনমনে জল্পনা কল্পনা বাড়ছে কোন দিকে যাচ্ছে জোট মহাজোট না থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিএনপির সাথে আদর্শিক বিরোধ আর জামায়াতের সাথে ইসলামী আন্দোলনের রয়েছে আকীদাগত বিরোধ। সব মিলিয়ে বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে আগামী জাতীয় নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান কি হবে। দলটির বিরুদ্ধে আওয়ামী লীগের আতাতের গুজব থাকলেও বাস্তবে তার কোনো ভিত্তি নেই। তবে এটা সত্য যে আওয়ামী লীগের আমলে অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় তারা কম নির্যাতনের শিকার হয়েছে। বিএনপি ও জামায়াত দুই দলই ইসলামী আন্দোলন বাংলাদেশকে পাশে পেতে চায়। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাইছে তাদের আদর্শের সাথে মেলে এমন ইসলামী দলগুলোর সাথে জোট করতে। এদিকে জামায়াত যদি তাদের প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আলা মওদুদীর আপত্তিকর বিষয় থেকে সরে আসে তবে চরমনায় পীরের সাথে জামায়াতের ঐক্য হতে পারে। তবে জামায়াতের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঐক্য হবার সম্ভাবনা ক্ষীণ। এটা স্বীকার করতেই হবে। আগামী রাজনীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ট্রাম্প কার্ড হিসেবে কাজ করবে। বিএনপি ও জামায়াত দুই দলের কাছে ব্যাপক গুরুত্ব পাবে দলটি। সেই সাথে রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। যে কোনো স্থানে চাঁদাবাজি করেন হাজী মনির, দায় পড়েছে বিএনপির ওপর। বর্তমানে ঢাকা দক্ষিণ মহানগর কমিটি বিএনপি নেতা হাজী মোহাম্মদ মনির হোসেন, তিনি আগে কামরাঙ্গীরচর থানার সুলতানগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। তার ক্যাডার বাহিনী বিভিন্ন স্থান থেকে চাঁদা তুলছে। বিগত প্রায় 5 মাস মনির চেয়ারম্যান অবৈধভাবে ভিন্ন রিসিট করে প্রায় 1 কোটি টাকা তুলে নিয়ে গেছেন। চাঁদাবাজি বন্ধে এলাকাবাসীর পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। তার অপকর্মের দায় পড়ছে বিএনপির ওপর। বিষয়টি নিয়ে কামরাঙ্গীরচর থানা বিএনপির অন্য সৎ নেতাকর্মীরা ক্ষুব্ধ। তারাও এসব অনিয়ম দুর্নীতির বিচার চান। কামরাঙ্গীরচরে দুটি সাপ্তাহিক মেলা বসে, সেখান থেকে হাজী মনিরের ক্যাডার বাহিনী চাঁদা আদায় করেছেন। পাশাপাশি কাঁচা বাজার থেকে চাঁদা উঠানোর অভিযোগ পাওয়া গেছে। প্রতি মঙ্গলবার ছাতা মসজিদ সংলগ্ন মেলা থেকে সপ্তাহে 10,000 টাকা করে মাসে 40,000 টাকা চাঁদা সংগ্রহ করেন হাজী মনির হোসেনের ক্যাডার মোহাম্মদ সিদ্দিক মিয়া। আর প্রতি শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন পণ্য নিয়ে বর্ষা মেলা থেকে 30,000 টাকা করে মাসে 1,20,000 টাকা চাঁদা আদায় করা হয়। একইভাবে কামরাঙ্গীরচর থানার দক্ষিণাংশে 100 গজ দূরে শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের পাশে বুড়িগঙ্গা নদী তীরে অবস্থিত কাঁচা বাজার থেকে 2 শতাধিক দোকান থেকে 15,000 টাকা তোলা হয়। ওই দুই জায়গায় চাঁদা তুলে সন্ত্রাস হিসেবে পরিচিত মোহাম্মদ আলম ও মোহাম্মদ রুবেল। অভিযোগ প্রসঙ্গে মোহাম্মদ সিদ্দিক মিয়া বলেন, প্রতিপক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার করছে, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। তবে মোহাম্মদ আলম ও মোহাম্মদ রুবেলের মোবাইল ফোন নম্বরে একাধিকবার ফোন করা হলেও তারা কল রিসিভ করেননি। ঢাকার প্রাণ বুড়িগঙ্গা নদী ও বুড়িগঙ্গার আদি চ্যানেলে চলাচল করে এমন 200 যাত্রীবাহী নৌকা থেকে দৈনিক 100 টাকা করে প্রায় 20,000 টাকা চাঁদা আদায় করছে। অর্থাৎ মাসে প্রায় 6 লাখ টাকা আদায় করছে। এসব চাঁদা আদায় করছেন মোহাম্মদ ফারুক নামের এক বিএনপি কর্মী। এসব চাঁদার টাকা দৈনিক হাজী মনির হোসেনের কাছ থেকে তুলে দেয় বলে ভুক্তভোগীরা জানান। তার বক্তব্য জানতে ওই এলাকায় গিয়ে তার সঙ্গে কথা বলতে চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। তার নম্বরও ভুক্তভোগীদের কাছে চেয়েও পাওয়া যায়নি। মুসলিমবাগ টোটার বিআইডব্লিউটি এর মাঠের পাশে বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেলের তীরে আবাসিক এলাকায় অবস্থিত পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পরিবেশ বিরোধী ইয়াসিন মহাজনের সিসার ভাতটি থেকে প্রতিদিন 10,000 টাকা করে মাসে প্রায় 3 লাখ চাঁদা তুলে হাজী মনিরের সিন্ডিকেট সদস্য মাওরা পারভেজ, মোহাম্মদ ফারুক এবং মোল্লা খায়রুদ্দিন এবং মুসলিমবাগ এলাকার আরো কিছু চাঁদাবাজ। অভিযোগ প্রসঙ্গে মাওরা পারভেজ জানান, অভিযোগ সঠিক নয়, উদ্দেশ্যমূলকভাবে কেউ এসব ছড়াতে পারে। তবে সরেজমিনে গিয়ে মোহাম্মদ ফারুক ও মোল্লা খায়রুদ্দিন সাক্ষাৎ মেলেনি এবং তাদের নম্বরও সংগ্রহ করা সম্ভব হয়নি। কামরাঙ্গীরচর পুলিশ ফাঁড়ি গলি থেকে মাতবর বাজার পর্যন্ত বিভিন্ন কলকারখানা থেকে মাসিক 2 লাখ টাকা চাঁদা তুলছে মনির চেয়ারম্যানের ক্যাডার মোহাম্মদ শুভ ও মোহাম্মদ বাবু। এছাড়া বড় বড় কারখানাগুলো মোটা অঙ্কের চাঁদা আদায় করেছেন হাজী মোহাম্মদ মনির নিজেই। খানাটুলির কারখানা থেকে চাঁদা তুলছেন হাজী মনিরের ঘনিষ্ঠজন মোহাম্মদ শামির। মাঠ পর্যায়ে এসব দলীয় কর্মী নামে চাঁদা সংগ্রাহকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। খানাটুলির কারখানা থেকে চাঁদা তুলছেন হাজী মনিরের ঘনিষ্ঠজন মোহাম্মদ শামির। মাঠ পর্যায়ে এসব দলীয় কর্মী নামে চাঁদা সংগ্রাহকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।